পরিস্থিতি সত্যি খুব আমরা ধন্যবাদ জানাবো যারা প্রত্যেকটি প্রডিউসারকে, যারা আজকে শুটিং করার জন্য ধন্যবাদ জানাবো প্রত্যেকটি চ্যানেলকে, যে ধন্যবাদ যে তারা সঙ্গে সঙ্গে যে ব্যবস্থা নিয়েছেন। গতকাল অনেক লেটে অনেকটা ইচ্ছাকৃতভাবেই এই শুটিংকে ইচ্ছাকৃতভাবেই স্টপ করে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু আমি ধন্যবাদ চ্যানেলস এবং অল প্রডিউসার্স যে তারা সমস্ত শুটিং রেখেছেন। কয়েকজন প্রডিউসারের শুটিং হচ্ছে না। মিস্টার অর্ক গাঙ্গুলির ওনার প্রোডাকশানের শুটিংগুলো বন্ধ আছে, ওনার প্রোডাকশানের অর্গ্যানিকের শুটিংগুলো বন্ধ আছে, ব্লুজের শুটিংগুলো বন্ধ আছে। এই দুটো কোম্পানি আমরা ম্যাক্সিমামটা পাচ্ছি যারা শুটিং বন্ধ রেখেছেন। মিস্টার রাজ চক্রবর্তীর কি কোম্পানি, গৃহপ্রবেশ, রাজ চক্রবর্তীর শুটিং বন্ধ আছে। এই তিনজন প্রডিউসারই একমাত্র শুটিং করছেন না, বাদবাকি সবাই শুটিং করছে। প্রত্যেকটা চ্যানেলের প্রোমো হচ্ছে, জিয়ের প্রোমো হচ্ছে, সেটের কাজ চলছে, সমস্ত কিছুই চলছে। তো আমরা এইটুখানি বলতে চাই যে গতকাল আপনারা দেখেছেন ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বার করা উচিত। দিস ইজ দ্য সেকেন্ড টাইম যে ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবেই শুটিংকে স্তব্ধ করে দেওয়ার টালিগঞ্জ ইন্ডাস্ট্রির একটা পরিকল্পনা করা হয়েছিল। এর আগেও আপনারা দেখেছেন 2 দিন বন্ধ করা হয়েছিল, আজকেও হঠাৎ করে তারা বন্ধ করলে। তো এটা আমাদের আকাঙ্ক্ষিত নয়। যদি কোনো সমস্যা হয় আমরা বরাবরই আলোচনা করবেন। এবং আপনি শুনেছি, আমরা চিঠিও পেয়েছি গতকাল, যে পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী এবং আমাদের টলিউডের যিনি চেয়ারম্যান, টেলি একাডেমির চেয়ারম্যান এবং মাননীয় তথ্য সংস্কৃতি বিভাগের প্রতিমন্ত্রী, দুজনই আজকে আমাদের সমস্ত গিল্ড, আমাদের ফেডারেশনকে বা অন্যদের সবাইকেই ডেকে পাঠিয়েছেন আজকে মিটিং করার জন্য, যে কী সমস্যা বা কী আমাদের বক্তব্য, কি সমস্যা সেগুলোকে জানার জন্য। কিন্তু তারপরেও যেটা আজকে ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হলো সেটা খুবই অনভিপ্রেত, আকাঙ্ক্ষিত নয়, এবং এটা সমস্যাটা আরও বাড়িয়ে দিল কিন্তু। এবং যে ভাষায় তারা করছেন, ফেডারেশনের কাছে কৈফিয়ত চাইছেন, ফেডারেশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি তাদের কাছে একটাই বলতে পারবো যে আপনি আগে নিজের এখতিয়ারটা দেখুন। ফেডারেশনের 28টা গিল্ডের সমন্বয়, তার মধ্যে একটা গিল্ড আপনারও, এবং আপনার গিল্ড ফেডারেশনের হাত ধরেই তৈরি হয়েছে, এবং সম্ভবত আমার হাত ধরেই ওই গিল্ডটা আমি নিজের হাতে তৈরি করে দিয়েছিলাম। ওর কনস্টিটিউশনটা আমার হাতে লেখা, ঠিক আছে? তো সেই গিল্ড যদি আজকে ফেডারেশনের সঙ্গে আলোচনা না করে প্রথম দিন থেকেই, আজকে ওনারা বলছেন যে কেন আমাদের সঙ্গে ডেকে পরিকল্পনা বা আলোচনা করা হলো না, তার উত্তরে আমরা একটুখানি বলতে পারি যে এর আগে যে কটি সিদ্ধান্ত হয়েছে সেখানে ওই গিল্ডের সুব্রত সেন প্রেসিডেন্ট সম্মানীয় এবং ম্যাডাম সুদেশনা রায় জেনারেল সেক্রেটারি, দুজনই উপস্থিত ছিলেন। এজিএমে সেটা পাস হয়েছে। ফার্স্ট যে কোনো সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে পাস, সেখানে উনি পাস করেছেন, সাইন করেছেন। তারপর আমাদের যে ইসি কমিটি, সেখানে ইসি কমিটিতে পাস হয়েছে সেই জিনিসটা, ইসি কমিটিও পাস করেছে। তারপরেই আমরা রাহুল বাবুর বিরুদ্ধে সেই ব্যবস্থা নিয়েছিলাম। হঠাৎ করে উনি উইথড্র করে নিলেন, কার প্ররোচনায় বা কার, সেখানে কোনোভাবে ফেডারেশনে আসলেন না, আবার রিভিউ করার জন্য আবেদন করলেন না, আলোচনাও করলেন না। তো ঘটনার সূত্রপাত সেখানে, এবং তারা সরাসরি সংবাদ মাধ্যমের কাছে গেছেন। একটা অর্গানাইজেশনের নিয়ম, যেমন আপনি একজন এমপ্লয়ি, আপনি একটা যে কোনো সংস্থারই কাজ করতে পারেন, কেউ এবিপিতে আছেন, কেউ আপনারা জিতে আছেন, কেউ আপনারা এই নিউজ 18-এ আছেন। যদি আপনাদের মালিক পক্ষের প্রতি কোনো ক্ষোভ থাকে বা যে কোনো বক্তব্য থাকে, তো আপনারা গিয়ে কোম্পানিতে বলবেন, কোম্পানিকে চিঠি দেবেন, আলোচনা চাইবেন। আলটিমেটলি যদি না হয় তখন আপনারা বাইরে বলতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তো ওনারা তো যদি ব্যাপারটা রিভিউ চাইতে পারতেন, আমাদের কাছে আসতে পারতেন যে এই ব্যাপারটা নিয়ে আবার রিভিউ করা হোক, এই জায়গাটা মনে হচ্ছে সমস্যা হচ্ছে। কারণ সমস্ত প্রমাণ, রাহুলবাবু সম্বন্ধে সমস্ত প্রমাণ সুব্রত সেন ওনাদের সভাপতি, উনি সঙ্গে করে রাহুলবাবুকে নিয়ে এসেছিলেন। রাহুলবাবু কি বলেছেন প্রত্যেকটি কথা ওনার সামনে, ফেডারেশনের সমস্ত ওয়ার্কিং কমিটির সামনে বসে, ইসি কমিটির সামনে বসে উনি বলেছেন। সেখানে সুব্রত সেন ওনাকে সঙ্গে করে নিয়েছিলেন, সম্মানীয়। তো উনি নিয়ে এসে কথা বলেছেন ওনার সামনে। উনি প্রথমে স্বীকার করতে চাননি। আমরা যখন বলেছি যে আপনি কোথা থেকে আপনি কস্টিউম তুলেছেন, কোন জায়গা থেকে আপনি বাংলাদেশে গেছেন, কাকে নিয়েছেন, আমরা একটার পর যখন একটা প্রমাণ ওনাকে দিতে থাকি, আলটিমেটলি উনি স্বীকার করলেন যে হ্যাঁ, এটা দিস ইজ মাই মিস্টেক, আমি তার জন্য ক্ষমা প্রার্থী, আমি চিঠি দিচ্ছি। সেই চিঠিটাও সুব্রতবাবুদের দিয়েছেন, তিনি আমাদের ফরওয়ার্ড করেছেন, বলেছেন যে এটা শাস্তিযোগ্য। উনি প্রথমে মিথ্যা কথা আমাদেরও করেছিলেন, তো সেটা পরে সেটা উনি স্বীকার করেছেন, তো উনি শাস্তিযোগ্য অপরাধ। কী এমন হলো যে রাতের অন্ধকারে উনি চেঞ্জ করে ফেললেন? এবং তাকে সঙ্গে নিয়ে যেভাবে ডিরেক্টরস গিল্ড ফেডারেশনকে আক্রমণ করেছে,
এবং সর্বোপরি আচ্ছা আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন, কোনো অসুবিধা নেই, করেছেন, খুব ভালো করেছেন। কিন্তু ফেডারেশনের এতগুলো শক্তি, 8,000-এর উপরে তারা ফেডারেশনের সদস্য, তার মেম্বার, তাদের তারা সরাসরি আক্রমণ করেছে এবং একটার পর একটা তিনি বলেছেন যে জোর করে আমরা কাজ চাপিয়ে দিই, জোর করে। আমরা তো বলছি যে একটা ইউনিটে ন্যূনতম পরে রেখে দিন, পরে কেটে দিন। সেটা হচ্ছে পরে সেটা হচ্ছে যে 100, আমাদের যখন কোনো শুটিং হয় 100-রও বেশি শুটিংয়ের লোক থাকে, 110, 120 স্ট্রেংথ। আপনারা গিয়ে দেখুন, সেখানে ফেডারেশনের কন্ট্রিবিউশন 35, ম্যাক্সিমাম 38। তাহলে বাদবাকি লোকগুলো কারা? এরা কোথাকার সদস্য, কাদের বাড়ির লোক, কোথাকার সদস্য এরা? আমরা সেটা জানতে চাই। আপনারা বলছেন ফেডারেশন জোর করে আপনাদের উপরে টেকনিশিয়ান বা কলাকুশলী চাপিয়ে দিচ্ছে, অনেক বেশি টেকনিশিয়ান নিয়েছে। 120, 130 স্ট্রেংথে মাত্র 35 থেকে 38 আমাদের স্ট্রেংথ কত পার্সেন্ট হয়? যদি 100 জনে হয় 35%, 120তে হলে সেটা আরও কমে আসবেন, 27-28%-এ নেমে আসবে। আরও যখন বড় ইউনিট হয়, 150 ইউনিট হয়, 200 ইউনিট হয়, আমার তো সংখ্যা 38, তাহলে সেটা নেমে আসছে কত? 15 থেকে 20%। সেই 15%, 20% বেশি, 80% লোক কারা? 75% লোক কারা? 70% লোক কারা? এটা ফেডারেশন কিন্তু জানতে চাইবে। এবং যারা বলছেন লিখিতভাবে কৈফত দিন, জবাব দিন, তাদের বলবো আগে নিজের যারা এখতিয়ার নিয়ে প্রশ্ন দিন। ফেডারেশনের এখতিয়ার কি? ফেডারেশন তার লেবার অ্যাক্ট খুব ভালো করে জানে কিভাবে তার কলাকুশলীদের প্রোটেকশন দিতে হবে। এই ফেডারেশন আগে কী ছিল বলুন তো? এক সময় 24 ঘন্টা, 18 ঘন্টা, 19 ঘন্টা কাজ হতো। এই টেকনিশিয়ান স্টুডিও তখন তৈরি হয়নি, পুরনো ছিল। এই NT1-এ কতক্ষণ হতো? 18 ঘন্টা, 19 ঘন্টা। সকালবেলা গিয়ে বাথরুম করার সময় পেতেন না, আবার টেকনিশিয়ানরা চলে আসতেন। আজকে ফেডারেশন লড়াই করে 14 ঘন্টা করেছেন। কাদের ভালোর জন্য করেছেন? টেকনিশিয়ানদের ভালোর জন্য। সেই সময় কারা কারা সমর্থন করেছিলেন খুঁজে বার করুন, কারা কারা আমাদের বিরোধিতা করেছিলেন সেটাও খুঁজে বার করুন। তো যারা 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 এগুলো করছেন, তো দেখুন, আপনি যদি, সবারই তো আত্মমর্যাদা আছে, আপনি একজন সাংবাদিক, আপনাকে যদি আমি সম্মান দিয়ে কথা না বলি, আপনি কি আমাকে সম্মান দিয়ে কথা বলবেন? আজকে যাদের সঙ্গেই ফেডারেশনের টেকনিশিয়ানদের সঙ্গে যাদের বিবাদ হচ্ছে, তারা কি লিখছেন? তারা 8,000-এর প্রতিনিধিকে চ্যালেঞ্জ করছেন, যিনি 8,000। আপনার যদি মনে হয় যে আপনি সঠিকভাবে ফেডারেশন চালাবেন, তো আপনি ভোটে দাঁড়ান না। 8,000 টেকনিশিয়ান তো আপনাকে ভোট দিয়ে আনলে আপনি প্রেসিডেন্টের চেয়ারে, আপনি সেক্রেটারি চেয়ারে, আপনি ভাইস প্রেসিডেন্ট চেয়ারে, আপনি জয়েন্ট সেক্রেটারি চেয়ারে। এখানে আমরা সবাই আছি, জয়েন্ট সেক্রেটারি আছেন, ভাইস প্রেসিডেন্ট আছেন, ট্রেজারার আছেন, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার আছেন, সবাই আছেন। সবাই তো নির্বাচিত, ওপেন ভোট হয়। তো আপনারা তো ওপেন ভোট হয়, আপনাদের চ্যানেলও তো এসছে, আমাদের ভোটে দেখেছি, আমাদের একদম ভোট হয়, আমাদের ব্যালট পেপার ছাপা হয়, ব্যালট পেপারে ভোট হয়। দাঁড়াচ্ছেন না কেন? দাঁড়িয়ে জিতে আসুন না, তারপর আপনারা নিয়ম নির্ধারণ করুন। আরে আপনি নিজের গিল্ডে আপনারা ইলেকশন করছেন না লাস্ট 3 বছর ধরে। 6 বছরে কোনো ইলেকশন হয়নি, সব সিলেকশন হয়েছে। ফেডারেশন যদি আপনাদের মান্যতা না দেয়, আপনাদের সিলেকশন বন্ধ করে দিতে পারি আমরা। ফেডারেশন কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন নয়। অনেকে ভাবছেন এর মাথায় রাজনীতি, এ আগেও ছিলেন, অনেকেই ছিলেন। যারা এত বড় বড় চ্যানেলে বলছেন, মিস্টার গৌতম ব্যানার্জি কে ছিলেন? এই টলিগঞ্জের লোকাল কমিটির কে ছিলেন? রাজ্য কমিটির কে ছিলেন? গৌতম ব্যানার্জি। তিনি এই ফেডারেশনে ছিলেন না? অনিল চ্যাটার্জি ছিলেন না? এই তো আমাদের সিনিয়র মোস্ট, যার 50 বছরের ইন্ডাস্ট্রিতে হয়ে গেল। জিজ্ঞেস করুন পার্থকর কে ছিলেন? সুব্রত সেন শর্মা কে ছিলেন? পলিটিক্যাল, হঠাৎ করে একজন পলিটিক্যাল পার্টি আসছে কেন? এটা তো নন পলিটিক্যাল অর্গানাইজেশন, এখানে কোনো ঝান্ডা নেই। আমরা আন্দোলন করছি, আমরা লড়াই করছি, কে ঝান্ডা নিয়ে আমাদের পাশে এসছেন? তারা যেটা বলেছেন, মুখ্যমন্ত্রী যেখানে বলছেন বয়কট করা যাবে না, একজন আমার কথা যে এই ধর্মঘটটা কি করলেন? আমরা তো করিনি, আমরা তো কোনো ধর্মঘট ডাকিনি। আমরা বলেছি যে তিনি যেভাবে ফেডারেশনের টেকনিশিয়ানদের কালিমালিপ্ত করেছেন, অসম্মানিত করেছেন, আমরা সেটা নিয়ে আলোচনা করতে চাই, কথা বলব। তারপরে আমরা আলোচনায় কৌশিকবাবু এসেছিলেন, আমাদের সম্মানীয় পরিচালক। কৌশিকদার সঙ্গে তো আমাদের কোনো ডিস্টেন্স নেই। উনি বলেছেন যে হ্যাঁ, আমার একটা কথাই যদি তোমাদের খারাপ লেগে থাকে, আই এম ভেরি সরি, আমার বলা আমি বলে ফেলেছি। হতেই পারে, সেটা আলোচনার মাধ্যমে সমাধান সূত্র হতো। ধর্মঘট তো তারা ডেকেছেন, আমরা ধর্মঘট ডাকিনি। কিন্তু আমরা যদি ধর্মঘট ডাকি, তাহলে ইন্ডাস্ট্রিতে একটা পাতা নড়বে না। 28টে গিল যদি ব্যাকআউট করে, একটা পাতা নড়বে না।
আজকে একজন বলছেন একজন ডিরেক্টর ছাড়া ওনারা নাকি অসম্মানিত। আচ্ছা, ডিরেক্টর কি শুধু একমাত্র শুটিংয়ে কাজ করেন? আর বাদবাকি ক্যামেরাম্যান, সাউন্ড রেকর্ডিস্ট, ম্যানেজার, আর্ট ডিরেক্টর, তাদের কোনো ভ্যালু নেই? শুধু ডিরেক্টরই ভ্যালু আছে, আর কারোর কোনো ভ্যালু না, কারোর কোনো সম্মান নেই। তার মানে কি ফেডারেশনের টেকনিশিয়ানরা অসম্মান পেয়েছেন আর বাকি যদি আপনি দেখুন না, আপনি সোশ্যাল মিডিয়ায় গিয়ে দেখুন তাদের বক্তব্য, সব তো আপনাদের চ্যানেলে আছে। আমরা তো আপনাদের চ্যানেল থেকে জিনিসগুলোকে পিক করেছি। তারা বলেছেন জোর করে আমরা পয়সা নিই, জোর করে টেকনিশিয়ান দিই। কোথায় জোর করেছে, কাকে? আমি তো বলছি 120-30 জন উইথ লিস্ট দিয়ে দেবো আপনাকে। আমাদের লিস্ট আগেও দিয়েছিলাম, আবার লিস্ট ধরে ধরে দিচ্ছি কোন কোন প্রোডাকশনে কত লোক আছে। তার মধ্যে আমার পার্সেন্টেজ 35। কে লোক বেশি নিচ্ছে, কে লোক বেশি দিচ্ছে? এই 35টাও বেশি, এই 35টাও বেশি লোক। আর 120, 30, 40, 50 জনের একটা ক্রু লিস্ট। বাইরে যাচ্ছেন 100 জন, আমার মাত্র কজন? 28 থেকে 30 জন। এই ধর্মঘটীদের বিরুদ্ধে ফেডারেশনের সিদ্ধান্ত কি? আপনারা কি তাদের সঙ্গে আলোচনায় বসে সমাধানের রাস্তায় যাবেন, নাকি তাদের এই যে মনোভাব, সেই মনোভাবকে আপনারা মানে সহজভাবে নেবেন না, বরঞ্চ বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ হতে পারে? এটা তো বক্সিং এর রিং নয়, চ্যালেঞ্জ কার সঙ্গে করবো? 28-এর বিরুদ্ধে 1 হয় নাকি? কোনো চ্যালেঞ্জ নাকি এটা? 28 ভার্সেস 27 ভার্সেস 1, কিসের চ্যালেঞ্জ? কোনো চ্যালেঞ্জ নেই, এটা বক্সিং এর রিং নয়। তারা যদি আলোচনা চাইতেন তাহলে আজকে এই ধর্মঘটটা ডাকতেন না। আলোচনা যদি চাইতেন তাহলে এই ধর্মঘট ডাকতেন না। তা যদি সত্যি সমাধান চাইতেন তাহলে এইভাবে ইন্ডাস্ট্রিটাকে বন্ধ করে, এর আগেও 2 দিন বন্ধ হয়েছে, কার ক্ষতি হয়েছে? ডাইরেক্টররা কিন্তু ডেলি রোজে থাকেন না, আমাদের কন্ট্রাকচুয়াল তালা। আর আমাদের এই যে যত টেকনিশিয়ান পিছনে দেখছেন সব কিন্তু পার ডে, ডেলি বেসিস। তো ওই 2 দিনের টাকা কে দেবে? তিনি তো মায়না পাবেন, তিনি মাসের শেষে কিন্তু চেক পাবেন। আমরা যদি না হই, আমাদের প্রোডাকশন ম্যানেজার কিন্তু এদের বিল পাঠাতে পারবেন না। এই তো প্রোডাকশন ম্যানেজার প্রেসিডেন্ট আছেন, অনারেবল সেক্রেটারিও আছেন, হাসান আছেন, বিল পাঠাতে পারবেন? যেদিন কাজ হয়নি তার বিল প্রডিউসার অ্যাকসেপ্ট করে বলবে আমরা তো বন্ধ করিনি, আপনি কত টাকা দিতে যাবেন? কে বন্ধ করে? ডিরেক্টর। তো ডিরেক্টরকে গিয়ে বলুন, তিনি কিন্তু মাসের শেষে চেক কিন্তু পেয়ে যাবেন, তিনি চেক পাবেন। আমার টেকনিশিয়ানরা টাকা পাবে। আজকে যেটা বন্ধ হলো, এই টাকা কে দেবে?